নমস্কার, আপনারা দেখছেন আমার ছোট্ট ইউটিউব চ্যানেল ভয়েস অফ অনির্বাণ। সঙ্গে আমি আপনাদের আপনজন অনির্বাণ চৌধুরী। প্রতিদিনের মতন আজকেও নতুন ভিডিও নিয়ে এলাম, অত্যন্ত জরুরি ভিডিও। আমার থাম্বনেইলে বিষয়টা দেখতে পেয়ে বুঝতে পারছেন কেন জরুরি বললাম, এবং আপনাদের প্রত্যেককেই ভিডিওতে স্বাগত। আপনারা একটু শেষ অবধি ভিডিওটা দেখবেন, কারণ এই নাগরিকত্বের প্রমাণ যে আপনাদের কি কি জোগাড় করতে হবে বা কোনটা জোগাড় করতে হবে, কোনগুলোর মধ্যে কোনটা আপনাদের দেখাতে হবে, সেইটা নিয়েই আজকের ভিডিও। অনেকে আমাকে অনুরোধ করেছিলেন বলেই এই ভিডিওটা করা। আমি আপনাদের কাছে খালি বলবো, শেষ অবধি একটু ভিডিওটা দেখে অন্যকে দেখবার সুযোগ করে দেওয়ার জন্য আপনাদের পরিচিত ব্যক্তি বা গ্রুপগুলোর মধ্যে একটু শেয়ার করবেন। আপনাদের মতামত আপনারা কমেন্ট সেকশানে লিখবেন। আপনাদের কোনো প্রশ্ন থাকলেও লিখবেন। এখন দেখুন, আপনারা যে প্রশ্নগুলো লিখবেন সেই সব প্রশ্নের উত্তর যে আমার জানা আছে এমনটা নয়। আপনাদের প্রশ্নগুলো বেছে আমি সংশ্লিষ্ট অভিজ্ঞ ব্যক্তির সঙ্গে কথা বলে আমি আপনাদের কাছে আবার একটা এপিসোড নিয়ে আসব। এখন আমার কাছে যতটুকু খবর আছে তাতে সামনের মাসের গোড়ার দিকেই কিন্তু এসআইআর পশ্চিমবাংলায় শুরু হতে চলেছে। আমি সেই বিষয়টা নিয়েই আজকে আলোচনা করব। আপনাদের কাছে খালি অনুরোধ করব, যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি বা যারা আজকে প্রথম দেখছেন, তারা একটু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এই যে নভেম্বর অর্থাৎ সামনের মাসের গোড়ার দিকে এসআইআর এই রাজ্যে চালু হবে, তার জন্য আপনার কি কি লাগবে। এখন দেখুন, এখানে নির্বাচন কমিশন প্রদত্ত 11টা ডকুমেন্টের কথা বলা হয়েছে। আবারও বলছি, নির্বাচন কমিশন কর্তৃক প্রদত্ত 11টা ডকুমেন্ট, তার মধ্যে যে কোনো একটা। সেই 11টা ডকুমেন্ট কি আমি আপনাদের কাছে বলবো, যদি আপনারা নোট করে নেন অথবা পজ করে লেখেন অথবা আপনারা আবার নতুন করে দেখেন, দেখতে পারেন। এবং সুপ্রিম কোর্ট পরবর্তীকালে আধার কার্ডের বিষয়টা বলেছেন, নির্দেশ দিয়েছেন। সেই হিসাবে নির্বাচন কমিশন সেটাকে গ্রহণ করেছে, সুপ্রিম কোর্টের নির্দেশটাকে। কিন্তু তারা বলেছেন যে কোনো ক্ষেত্রে যদি ভোটার লিস্টের নাম বাদ যায়, তাহলে একটা প্রমাণপত্র হিসাবে সেই সময় আধার কার্ডটা দিয়ে দাখিল করা যাবে। আধার কার্ড কিন্তু নাগরিকত্ব নয়, সেটা আধার কার্ডেই পরিষ্কার লেখা আছে। এটা একটা আইডেন্টিটি, এটা পরিচিতি, নট মোর দ্যান দ্যাট। যাই হোক, তাহলে হলো কি, আমি ধরলাম 12টা তথ্য। কি কি সেই তথ্য? প্রথমত হচ্ছে, আপনি যদি কেন্দ্রীয় অথবা রাজ্য সরকারের কর্মচারী হন অথবা অবসরপ্রাপ্ত রাজ্য অথবা কেন্দ্রীয় সরকারের কর্মচারী হন। আবারও বলছি, যারা সেন্ট্রাল এবং স্টেট গভর্নমেন্টের এমপ্লয়ি অথবা যারা এই সেন্ট্রাল বা স্টেট গভর্নমেন্টের রিটায়ার্ড এমপ্লয়ি, তারা কিন্তু তাদের চাকরি করাকালীন যে আই কার্ড বা অন্যান্য কাগজপত্র সেগুলো দেখালেও হবে, অথবা রিটায়ার করলে তার যে পেনশন বই সেটা দেখালেও হবে। এটা কিন্তু সরকারি কর্মচারীদের কথা বলছি, বেসরকারি কর্মচারীদের কথা, সংস্থার কর্মচারীদের জন্য এটা প্রযোজ্য নয়। এখন আপনাদের মধ্যে আবারও বলছি, একটা প্রশ্ন আসতে পারে যে তাহলে আমাকে কি 11টা 12টা ডকুমেন্টই জোগাড় করতে হবে, সাবমিট করতে হবে? না, আপনাকে সাবমিট করতে হবে যে কোনো একটি। তার মধ্যে 1 নম্বর হচ্ছে ওই যে বললাম যে পেনশন হোল্ডার বা বর্তমান যদি আপনি চাকরিরত হন তাহলে তার কাগজপত্র। দ্বিতীয়ত কি, সেটা হচ্ছে 1987 সালের 1 জুলাইয়ের আগে। আবারও বলছি, শুনুন, 1987 সালের 1 জুলাইয়ের আগে যদি আপনার কোনো এলআইসির পলিসি থাকে আপনার নামে, অথবা ব্যাংক কিংবা পোস্ট অফিসের অ্যাকাউন্ট থাকে। আমি আবারও বলছি, 3টে জায়গারই দরকার নেই। 1987 সালের 1 জুলাইয়ের আগে যদি আপনার কোনো এলআইসির পলিসি করা থাকে, অথবা আপনার পোস্ট অফিসে কোনো অ্যাকাউন্ট থাকে আপনার নামে, অথবা কোনো রাষ্ট্রায়ত্ত ব্যাংকে আপনার নামে অ্যাকাউন্ট করা থাকে, তাহলে সেটাও কিন্তু একটা প্রামাণ্য নথি হবে। 3 নম্বর কি না, 2002 সালের পরে তো অনেকের নাম উঠছে। এই 2002 সালের পরে যাদের নাম উঠছে তাদের চিন্তার কোনো কারণ নেই। অধিকাংশের ক্ষেত্রে যেটা আছে সেটা হচ্ছে শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট, অর্থাৎ মাধ্যমিকের অ্যাডমিট কার্ড, যেখানে ডেট অফ বার্থটা লেখা আছে। এখন আপনারা অনেকে প্রশ্ন করতে, আমাকেও যেমন কয়েকজন করেছেন যে আমি 8 পাস, তাহলে কি সেটা প্রামাণ্য হবে না? আমি যেটা জেনেছি সেটা হচ্ছে না, হবে না। মিনিমাম মাধ্যমিকের অ্যাডমিট কার্ডটা বা সার্টিফিকেট যেটাতে আপনার ডেট অফ বার্থ লেখা আছে সেটা কিন্তু ধার্য হবে।
এরপরে হচ্ছে আপনি বৈধ নাগরিক হিসাবে আপনার আর একটা প্রামাণ্য হচ্ছে পাসপোর্ট। এখন আপনি বলতে পারেন যে আমার তো পাসপোর্ট নেই, তাহলে কি আমার নাম বাদ যাবে? না, আমি আবারও বলছি, বারবার বলছি, 12টা যে ডকুমেন্ট তার মধ্যে যে কোনো একটি, তবে আধার কার্ডের ব্যাপারটা হচ্ছে পরবর্তীকালে সুপ্রিম কোর্ট বলাতে সেটা যুক্ত হয়েছে, কিন্তু সেটা কোনোভাবে যদি ভোটার তালিকা থেকে নাম বাদ যায় তাহলে সেই আধার কার্ডটাকে প্রামাণ্য নথি দিয়ে অ্যাপ্লাই করা যেতে পারে। আচ্ছা, তারপরে হচ্ছে যে ওই যে বললাম এডুকেশনাল কোয়ালিফিকেশন, অর্থাৎ শিক্ষাগত যোগ্যতা, আপনার মাধ্যমিক থেকে শুরু করে মাধ্যমিকের এই বিশেষ করে অ্যাডমিট কার্ড, সার্টিফিকেট, এগুলো একটা প্রামাণ্য নথি। এরপরে দেখুন পার্মানেন্ট রেসিডেন্সিয়াল সার্টিফিকেট, অর্থাৎ অনেকে ভাববেন যে আমার তো এমএলএর কাছ থেকে বা এমপির কাছ থেকে বা আমার কাউন্সিলর বা চেয়ারম্যানের কাছ থেকে বা পঞ্চায়েত প্রধানের কাছ থেকে আমার রেসিডেন্সিয়াল সার্টিফিকেট নেওয়া আছে, তাহলে কি হয়ে যাবে? না, এটাও আমি জেনেছি। সেটা হচ্ছে যেটাকে বলে ডোমিসাইল সার্টিফিকেট, অর্থাৎ আপনাকে যেটা করতে হবে, বা যদি করা থাকে নিশ্চিতভাবেই হয়তো অনেকেরই করা আছে, না করা থাকলেও অন্য ডকুমেন্ট থাকলেও হবে। ডোমিসাইল সার্টিফিকেটটা হচ্ছে এটা এসডিও বা বিডিওর তরফ থেকে দেওয়া হয়। আবারও বলছি, পঞ্চায়েত বা মিউনিসিপ্যালিটির মাধ্যমে এটা এসডিওর কাছে যায়, এসডিওর ওখান থেকে ডোমিসাইল সার্টিফিকেট ইস্যু হয়। এটা হচ্ছে একটা অন্যতম প্রামাণ্য। এরপরে হচ্ছে যদি আপনারা কেউ এসসি এসটি বা ওবিসি হয়ে থাকেন, তার যে সরকার প্রদত্ত যে সার্টিফিকেট, সেই সার্টিফিকেটটাও কিন্তু অন্যতম প্রামাণ্য। এরপরে সেটা হচ্ছে যে আপনার এনআরসি, অর্থাৎ জাতীয় নাগরিক পঞ্জি, আমাদের এখানে হয়নি, সুতরাং ওটা দরকার নেই। 9 নম্বর হচ্ছে বনাঞ্চলের অধিকার সংক্রান্ত শংসাপত্র, অর্থাৎ আপনি যদি চা বাগান বা ওই জঙ্গলমহলে থাকেন, তার জন্য সরকার থেকে আপনার যদি কোনো রকম আপনার সার্টিফিকেট থাকে যে আপনি বনাঞ্চলে থাকার অধিকারী হিসাবে একটা সার্টিফিকেট থাকে, সেটাও আপনার কিন্তু একটা অন্যতম প্রমাণ হবে। 10 নম্বর হচ্ছে পারিবারিক রেজিস্টার, যেটা রাজ্য সরকারের দ্বারা তৈরি করা। আমি বলিনি আমাদের রাজ্যে এরকম কোনো বিষয় নেই, সুতরাং এটা নিয়ে মাথা খারাপ করার কোনো কারণ নেই। 11 নম্বর হচ্ছে সরকার প্রদত্ত জমি বা বাড়ির প্রমাণপত্র, মানে ধরুন অনেক সময় সরকার জমি বলতে পাট্টা দেয়, সে পাট্টাটাও একটা নথি, বা সরকার থেকে যদি কোনো বাড়ি দেয় তাহলে সেটাও একটা কাগজপত্র তো থাকে, সেটাও একটা নথি। আর 12 নম্বর অর্থাৎ শেষ হচ্ছে আধার কার্ড। আবারও বলছি, ভোটার লিস্টে যদি নাম না ওঠে তাহলে সেই ক্ষেত্রে আপনাকে আবার আবেদন করতে হবে, সেইখানে আধারের একটা নথি দিতে হবে, সেটা প্রমাণ হিসাবে, মানে প্রামাণ্য হিসাবে। এখন আগেও বলেছি, আবারও বললাম, নিচু ক্লাসের অর্থাৎ মাধ্যমিকের অ্যাডমিট কার্ড বা সার্টিফিকেটের নিচে আপনি 8, 9, 10 পাস করা কোনো বা 4 পাস করা কোনো সার্টিফিকেট কিন্তু এক্ষেত্রে বৈধ হবে না। আর হচ্ছে অনেকেই বলেছেন, আমাকে অনেকেই প্রশ্ন করেছিলেন যে 2002 সালের আগে আমার অন্য বিধানসভায় ভোট ছিল, ভোটারের লিস্টের নাম ছিল, এখন অন্য জায়গায় আমার এই পার্মানেন্ট অ্যাড্রেস, তো তাতে অসুবিধা হবে না? হবে না। আমি যেটুকু জানতে পেরেছি আপনাদের কাছে বললাম। এরপরে আপনারা আপনাদের মতামতটা লিখে জানাবেন। তবে আমি শেষ পর্যায়ে যে কথাটা আপনাদের বলবো, এসআইআর পশ্চিমবাংলার ক্ষেত্রে খুব প্রয়োজন, এবং সেই এসআইআর যেটা হবে সেটাকে হতে হবে স্বচ্ছ। ধর্মভিত্তিক এসআইআর করলে হবে না, অর্থাৎ বাংলাদেশি, মুসলিম, রোহিঙ্গা এইসব বলে আপন মনের মাধুরী হিসাবে আমি মিশিয়ে দিয়ে তার পিঠে ছাপ্পা মেরে দিলাম, বাদ চলে গেল, ওইসব কিন্তু চলবে না। তার জন্য বামপন্থীরা কিন্তু প্রতিরোধ করবে। আরেকটা কথা বলে রাখি আপনাদের কাছে, সেটা হচ্ছে পশ্চিম বাংলায় এটা বিশেষ করে জরুরি দরকার। কেন? আমি আবারও বলছি, অবিমিশ্রকারিতা হবে না বলবে। সেটা হচ্ছে যে পশ্চিম বাংলায় এই যে সরকারটা রয়েছে, এই সরকারটা যেমন চাকরি, কয়লা, বালি ইত্যাদি চুরি করে, সেরকম ভোটটাও চুরি করে। অর্থাৎ এই ভোটার লিস্টে দেখা যাবে মৃত ভোটার, অন্য জায়গায় পার্মানেন্টলি চলে যাওয়া ভোটার, তারা কিন্তু ভোট দিয়ে যায়। ভৃত্য বসুর বাবাও ভোট দেয়, দ্বিজেন মুখোপাধ্যায়রাও ভোট দেয়। এই জিনিসটাকে আটকাতে হবে, এবং এইটাকে যদি আটকানো যায়, কাউন্টিং অবধি যদি শতপ্রতিষ্ঠি দেখা যায়, তাহলে বলছি এই সরকার পরিবর্তন হবেই। তো নিজের নামটাকে সুরক্ষিত করুন। আপনাদের মতামত জানান। নমস্কার।